তোর মতো একটা ছোট লোক আমাকে ভালোবাসে? নিজের দিকে তাকিয়ে দেখ আর আমার দিকে তাকিয়ে দেখ, তোর মতো রাস্তার ছেলেকে করুণা করা যায়? কলেজ মাঠে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। 2 বছর থেকে আহানাকে প্রথম দেখে পছন্দ করি। ভার্সিটির আজকে শেষ দিন, তাই নিজের মনের কথাটা আহানাকে বলে দিয়েছি। আর তখনই আহানা ওপরে কথাটা বলল, ভার্সিটির সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। আচ্ছা, তোর মতো একটা ছোট লোক কি করে ভাবলি আমি তোকে ভালোবাসতে পারি? নিজের যোগ্যতা দেখে ভালোবাসবি। মাটিতে শুয়ে আকাশকে শুধু দেখা যায়, কখনো ধরা যায় না। তুই ছোট লোক, তাই স্বপ্ন ছোট দেখবি। এরপর যদি কখনো আমাকে এসব ফালতু কথা বলিস, তাহলে আমার পায়ের জুতা দিয়ে ওর গাল আমি লাল করে দেব। আহানা চলে যায়। আমি সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। সবার হাসির পাত্র আমি। আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মাথা নিচু করে ভার্সিটি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকি। চোখ থেকে নীরবে পানি পড়ছে। গরিব হয়ে জন্ম নেয়াই পাপ হয়েছে মনে হচ্ছে। আল্লাহর কাছে চিৎকার করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কেন আমাকে গরিব করে জন্ম দিল। চোখের পানি মুছে হোস্টেলে চলে আসি। হোস্টেলে আসতেই বড় ভাই অনিক এ মাসে রুম ভাড়ার জন্য চেঁচামেচি করে। গত মাসে টিউশনি থেকে যে টাকা পেয়েছি তা দিয়ে পরীক্ষার ফি দিয়ে একটা বই আর দোকানে বাকি টাকা দিয়ে 1,000 টাকা আছে। রুম ভাড়া 3,000 টাকা। আমি 1,000 টাকা দিতে গেলে অনিক ভাই বলে এই মাস শেষ হলে রুম ছেড়ে দিতে। আমার জন্য তাদের কথা শুনতে হয়। আমি অনেক অনুরোধ করার পরেও তারা এই কথা। মন খারাপ করে বেডে শুয়ে পড়ি। বাসায় এসে ব্যাগ রেখে আম্মুকে ডাকি। আম্মু আমার বেস্ট ফ্রেন্ড। আম্মুর সাথে কোনো কথা শেয়ার না করলে ভালো লাগে না। কি রে, কি হয়েছে? ভার্সিটি থেকে এসে এইভাবে চিৎকার করছিস কেন? আজকে ভার্সিটিতে কি হয়েছে সেটা বলার জন্য। রোজ ভার্সিটি থেকে এসে আমার সাথে কি হয়েছে তা শেয়ার না করলে তোর পেটের ভাত হজম হয় না। আচ্ছা বল, কি হয়েছে? আমি আম্মুকে সব বলি। সাফির প্রপোজ, আমি ওকে কিভাবে অপমান করেছি, সব সব শোনার পর দেখি আম্মুর মুখটা গম্ভীর হয়ে গেল। কি হয়েছে আম্মু, তোমার মুখটা এমন গম্ভীর হয়ে গেল কেন? তুই আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করবি আমি ভাবতে পারিনি। ছেলেটা কি ইচ্ছে করে গরিব হয়েছে? আল্লাহ একজনকে একরকম একরকম করে বানিয়েছে। কাউকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে অভাবে রেখে। ছেলেটাকে ভালো করে বললেই হতো ভালোবাসিস না। তোর আব্বুর হাত ধরে আমি যখন আমার বাসা থেকে চলে আসি, তখন তোর আব্বুর কাছে 100 টাকার ছেঁড়া একটা নোট ছিল। কিন্তু আজ দেখ, তোর আব্বুর কোটি কোটি টাকার মালিক। কাজটা তুই ঠিক করিস নি। বলেই আম্মু চলে যায়। আমার মনটা খারাপ হয়ে গেল আম্মুর কথা শুনে। সত্যি এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। আমার সাফির সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। এক্সামের দিন দেখা হলে সরি বলবো। উঠে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে শুয়ে আছি। মনের মধ্যে মনে হচ্ছে বিশাল এক পাহাড় এসে বাসা বেঁধেছে। কিছুতেই শান্তি পাচ্ছি না। সাফির কাছে সরি বলার আগ মুহূর্ত পর্যন্ত শান্তি পাবো না। রাত 2টা এখন। মাত্র পরে উঠে ছাদে এসে দাঁড়িয়ে আছি। আমাকে ভালো রেজাল্ট করতে হবে, অনেক বড় হতে হবে আমাকে। গরিব হয়ে জন্ম নেওয়া আমার পাপ নয়, কিন্তু গরিব হয়ে মরে গেলে সেটা আমার পাপ। আমাকে বড় হতেই হবে। আমিও সবাইকে দেখিয়ে দিব সবার অবহেলিত ছেলেটাও পারে। আমি সাপিরাজ, বাবা মাকে জানি না আমি। আর রাত না জেগে রুমে এসে ঘুমিয়ে পড়ি। আজ প্রথম পরীক্ষা, তাই একটু আগেই এসেছি। তবে আগে আসার আরও একটা কারণ আছে, সাফিকে সরি বলা। কিন্তু সাফি এখনো আসছে না। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। হোস্টেল থেকে ভার্সিটির দূরত্ব 10 মিনিটের রাস্তা। এক্সামের জন্য এখনও 30 মিনিট বাকি। এত আগে গিয়ে লাভ নেই, তাই রেডি হয়ে পড়ছি। ঠিক 10 মিনিট আগে বের হয়ে যাই। ভার্সিটি পৌঁছে কোনো দিকে না তাকিয়ে সোজা ক্লাসে চলে যাই। নিজের সিট খুঁজে বসে পড়ি। 2 মিনিট পর স্যার ক্লাসে আসে। এক্সাম পেপার আর প্রশ্নপত্র দিতেই ভালো করে একবার প্রশ্নপত্র দেখে নেই। আমার পাশের বেঞ্চ আহানা বসেছে, আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলতে চাইছে মনে হচ্ছে, কিন্তু আমি সেটা পাত্তা না দিয়ে লিখতে শুরু করি। এক্সামের 1 ঘন্টা শেষ। আহানা কলম কামড়াচ্ছে। বুঝতে পারছি প্রশ্ন কমন পড়েনি। পড়বেই বা কী করে? ভার্সিটি এসে বান্ধবীদের সাথে সবসময় আড্ডা দিয়েই বেড়ায়। আমি আমার এক্সাম পেপার ওর কাছাকাছি এনে রাখি। হঠাৎ সাফিকে ওর এক্সাম পেপার আমার দিকে রাখতে দেখে একটু শান্তি লাগছে। আমি দেখে দেখে লেখা শুরু করি। কেউ স্যারকে বলবেন না আমি নকল করে লিখছি।
একটু পর আহানা মাথা নেড়ে বলে হয়ে গেছে। আমি পরে পৃষ্ঠা খুলে দেই। স্যার যখন এইদিকে তাকাচ্ছে তখন আহানা এইদিকে তাকায় না। স্যার অন্যদিকে তাকাতেই আহানা আবার লেখা শুরু করে। 10 মিনিট আগে আমার এক্সাম শেষ হয়ে যায়। আহানার দিকে তাকিয়ে দেখি ও খুশি, পাসমার্ক পেয়ে গেছে বুঝতে পারলাম। আমি এক্সাম পেপার জমা দিয়ে বের হয়ে সোজা হোস্টেলে চলে আসি। এক্সাম শেষ হতেই আমি বের হয়ে সাফিকে খুঁজছি, কিন্তু ও নেই, চলে গেল এত তাড়াতাড়ি। সত্যি সাফি খুব ভালো। কাল এত অপমান করার পরেও আমাকে আজ হেল্প করলো। এমন একজন মানুষকে আমি বুঝতে পারলাম না, সত্যিকারের বন্ধুকে চিনতে পারিনি। পরের দিন 10 মিনিট আগে চলে আসি। গেটের সামনে আহানা দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে ক্লাসে যেতে নিলে আহানা আমার সামনে এসে দাঁড়ায়। আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমি কেন আপনার থেকে পালিয়ে বেড়াতে যাব? আপনি কি আমার কাছে টাকা পাবেন, নাকি আপনার কিছু আমি চুরি করেছি? এক্সাম শুরু হয়ে যাবে, ক্লাসে যেতে দিন। সেদিনের জন্য আমি সরি সাফি। আমার তোমার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। আমার মতো ছোট লোকের কাছে সরি বলতে হবে? আর আপনার কথা কষ্ট পাইনি। ছোট থেকে সবাই এই নামেই ডাকে। এতিম ছেলে, তাই সবাই অপমান করে। ছোট থেকেই সবার অবহেলা পেয়ে বড় হয়েছি, তাই এখন আর এসব নিয়ে মন খারাপ হয় না। আমাকে মাফ করে দেওয়া যায় না? আমার আপনার ওপর কোনো রাগ নেই। এক্সাম শুরু হয়ে যাবে, আমি যাই। আর হ্যাঁ, একটু বাসা থেকে পরে আসবেন। স্যার যদি দেখে আমি আপনাকে দেখাচ্ছি, তাহলে আপনার আগে আমার খাতা নিয়ে যাবে। বলেই সাফি ক্লাসে চলে যায়। ওর কথাগুলো শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলি। ছেলেটা কত কষ্ট করে লেখাপড়া করছে, পৃথিবীতে কেউ নেই ছেলেটার। আমি একজন এতিম ছেলের সাথে এত জঘন্য ব্যবহার কি করে করলাম? নিজের উপরেই রাগ হচ্ছে। ঘন্টা পড়তে ক্লাসে চলে আসি। আজও সাফির থেকে দেখে দেখে লিখেছি। সব এক্সাম শেষ হয়ে যায়। আমি ব্যাগে আমার সব জামা কাপড় নিয়ে হোস্টেল থেকে বের হয়ে অজানা ঠিকানায় চলতে থাকি। বাস স্টেশনে এসে টিকিট কেটে বাসে উঠে বসি। গন্তব্যস্থল ঢাকা, কিন্তু কোথায় যাব, কী করব জানা নেই আমার। প্রিয় শহর কুমিল্লা ছেড়ে চলে যাচ্ছি বড় হবার জন্য। ঢাকা পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। বাস থেকে নেমে হাঁটতে থাকি অজানা পথে। হঠাৎ দেখি একটা মেয়েকে কিছু ছেলে মারছে। মেয়েটার হাতে একটা ব্রিফকেস। ছোট থেকেই কোনো অন্যায় আমি সহ্য করতে পারি না। আশেপাশে তাকাতেই একটা মোটা বাঁশ হাতে নিয়ে গিয়ে একটা ছেলের মাথায় বাড়ি দেই। ছেলেটা মাথা ফেটে রক্ত পড়তে থাকে। বাকি ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। মেয়েটার দিকে তাকিয়ে একটু অবাক হলাম, অনেকটা আমার মতো দেখতে। আপনি কে, আর ছেলেগুলো আপনাকে মারছিল কেন? আমি চুই। একটা মিটিং শেষ করে বাসায় ফিরছিলাম, আর ছেলেগুলো ছিনতাইকারী। আমার ব্রিফকেসে অনেক টাকা ছিল, সেগুলো নেবার জন্য। কিন্তু তুমি কে ভাই? কোথায় থাকো? আমি একজন এতিম, নাম ছাপি। কোথায় যাব জানি না। কুমিল্লা থেকে আজই ঢাকায় এসেছি। তোমার চেহারাটা অনেকটা আমার মতো দেখতে। তুমি আমার সাথে আমার বাসায় যাবে? আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না, তবে যদি আমাকে একটা চাকরি ঠিক করে দেন তাহলে আমার অনেক উপকার হয়। তুমি লেখাপড়া করেছো কতটুকু? মাস্টার শেষ করেছি গতকাল। ঠিক আছে, তোমার চাকরি পাক্কা। তুমি আমার সাথে আমার বাসায় চলো। আমি আর কিছু না ভেবে মেয়েটার সাথে তার বাসায় চলে আসি। বাসায় আসতে একজন ভদ্রলোক এসে মেয়েটাকে বলে, কিরে মা, এত দেরি হলো যে? আর ছেলেটা কে তোর মতো দেখতে? ওর নাম সাফি। কুমিল্লা থেকে আজই ঢাকা এসেছে। আর আমিও সেটাই ভাবছি, ওর চেহারা আমার সাথে এত মিল কি করে। তোমার আব্বু আম্মু কোথা থেকে বাবা? আমার কেউ নেই, ছোট থেকেই এতিমখানায় বড় হয়েছি। তোমার ছোটবেলার কোনো ছবি আছে তোমার কাছে? আছে। এতিমখানার ম্যানেজার সকল এতিম বাচ্চাদের ছবি তুলেছিল, আর আমি একটা ছবি রেখে দিয়েছি। ভদ্রলোক আমার থেকে ছবিটা চাই। আমি ছবিটা দিতে লোকটা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। আমি কিছুই বুঝতে পারছি না। জুই, এটা আমাদের জয়। তোর মনে আছে আমরা কুমিল্লা তো নানুর বাড়ি ঘুরতে গিয়ে তোর যমজ ভাইকে হারিয়ে ফেলেছিলাম? ওই তোর ভাই। আমি অবাক হয়ে ওনাদের দিকে তাকিয়ে আছি। জুই আপু দৌড়ে গিয়ে একটা ছবি নিয়ে আসে। ছবিটা দেখে আমার চোখ থেকে পানি পড়ছে। আমার ছবি। আমি আম্মুর কোলে, আপু আব্বুর কোলে, আর আমার গলায় একটা স্বর্ণের চেন। এখনও চেনটা আছে। আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমার ভাই, তোকে কত জায়গায় আমরা খুঁজেছি। কোথায় হারিয়ে গিয়েছিলি তুই আমার ভাই, আমার জয়?
আমি আপুকে জড়িয়ে ধরে নীরবে কান্না করছি। আমি এতিম নয়, আমার আব্বু আছে, আপু আছে। আমার যতটুকু মনে আছে আপুকে আর আব্বুকে সব বলি। আপুর চোখে পানি মুছে আমাকে টেবিলে বসিয়ে দেয়। এরপর একটা প্লেটে খাবার নিয়ে হাত ধুয়ে আমাকে নিজ হাতে খাইয়ে দেয়। আব্বু আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুই আমার থেকে 3 মিনিটের ছোট। আমার কত ইচ্ছে ছিল তোকে নিজে হাতে খাইয়ে দিব, তোর জন্য কত কিছু করব, কিন্তু আমার সব ইচ্ছেগুলো নষ্ট হয়ে গিয়েছিল তোকে হারিয়ে। আজ থেকে আমি আবার সব ইচ্ছেগুলো পূরণ করব। তুই আমাকে আপনি নয়, তুই নয় তো তুমি করে বলবি। আমি মাথা নেড়ে হ্যাঁ বলি। খাওয়ানো শেষ হলে আপু আমাকে একটা রুমে নিয়ে যায়। এটা কার রুম আপু? এটা তোর রুম, আয় আমার সাথে, দেখবি আমি তোর জন্য কি কি কিনেছি। আপু অ্যাড্রপ খুলতে আমি হাঁ করে আছি। এগুলো তোর যখন 1 বছর বয়স তখনকার, তোর যখন 3 বছর বয়স তুই তখন হারিয়ে গিয়েছিলি। এরপর থেকে আমি প্রতি বছর তোর জন্য ড্রেস কিনে আনতাম। এগুলো তোর 4 বছরের, এগুলো 5 বছরের। এরপর এক এক করে আমার জন্য 24 বছরে কি কি কিনেছে সব দেখায়। খেলনা গাড়ি, হাতের ওয়াচ, ওয়ালেট। এই ড্রেসগুলো গতকাল এনেছি, তোর গতকাল 24 বছর পূর্ণ হয়েছে। তোর জন্মদিনে আমি তোর জন্য এগুলো এনেছি, এই সব কিছু তোর। আর এই নে, এটা গাড়ির চাবি। আসার সময় ব্ল্যাক কালারের যে গাড়িটা দেখলি, ওটা আমি তোর জন্য 1 বছর আগে কিনেছি, কাউকে ব্যবহার করতে দেইনি। আব্বুকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দেই। আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আব্বু রুমে এসে আমাদের ভাই বোনকে জড়িয়ে ধরে। আচ্ছা, জয়কে রেস্ট করতে দে, এখন অনেকটা পথ জার্নি করে এসছে। আচ্ছা, তোকে জয় বলে ডাকবো নাকি সাফি? জয় বলে ডাকবে আব্বু, আমার জয়, আমার ভাই। আব্বু আমার কপালে চুমু দিয়ে চলে যায়। আমি চোখের পানি মুছে গিয়ে ফ্রেশ হয়ে আপুর কেনা একটা ড্রেস পরে শুয়ে পড়ি। 3 দিন কেটে গেছে, সাফিকে দেখিনি। এই 3 দিন মনটা ছটফট করছে সাফিকে দেখার জন্য। আমি কি সাফিকে ভালোবেসে ফেলেছি? ভালোবাসি সাফিকে। সাফির কথা ভেবে বালিশ বুকে নিয়ে একা একা হাসছি। আম্মু কখন রুমে এসেছে বুঝতেই পারেনি। আম্মুর কথা শুনে চমকে যাই। আমার মেয়েটা কি প্রেমে পড়েছে? প্রেমে পড়েছি মানে কি আম্মু? তোর এই বয়স আমিও পার করে এসেছি। আমি এত বড় হয়ে নিশ্চয়ই জন্ম নেইনি। তোর আব্বুর কথা ভেবে আমিও একা একা হাসতাম। তা ছেলেটা সাফি নাকি? আম্মু, আমি কিভাবে সাফিকে ভালোবেসে ফেলেছি জানি না। তা সাফিকে বলেছিস তোর মনের কথা? ইডিয়টটাকে 3 দিন হলো দেখিনি। ও যেখানে থাকিস সেখানে যেতে পারিস। আম্মু আব্বু সাফিকে মেনে নিবে তো? আমি আছি তো, আমি সব সামলে নিব। তবে তুই যদি সাফিকে সত্যিই ভালোবাসিস তাহলে ওর হাতটা শক্ত করে ধরে রাখবি। আম্মু, তাই ধরবো। আম্মু আমার গালে হাত রেখে মুচকি হেসে চলে যায়। আমি লজ্জা পেয়ে নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে হাসতে থাকি। পরের দিন সাফির হোস্টেলে গিয়ে জানতে পারি ও চলে গেছে, কিন্তু কোথায় গেছে কেউ জানে না। চোখ থেকে পানি পড়ছে। কান্না করতে করতে বাসায় চলে আসি। আম্মু আমাকে কান্না করতে দেখে বলে, তুই কান্না করছিস কেন? সাফি কিছু বলেছে? সাফি চলে গেছে আম্মু, কোথায় গেছে কেউ জানে না। আমি সাফিকে হারিয়ে ফেলেছি। কান্না করিস না মা, আমি দেখছি। তুই তোর রুমে যা। চোখে পানি নিয়ে রুমে চলে যায় আর বলতে থাকে, সাবি কোথায় তুমি? কেন আমাকে ছেড়ে চলে গেলে? একটাবার আমার কথা শুনলে না? আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। 7 দিন কেটে গেছে, ঢাকায় এসেছি। আহানাকে ভুলতে পারিনি এখনো, কখনো হয়তো ভুলতে পারবো না। আমার প্রথম ভালোবাসা আহানা, আর শেষ ভালোবাসা আহানাই। আপু আমাকে নিয়ে আজ অফিসে এসেছে। I am drawing everyone's attention. My younger brother Joy, back to us after 21 years. From today, your new MD is my brother. I hope everyone will help my brother. Mr. Manager, you will explain everything to Joy. আপুর কথা শুনে সবাই ঠিক আছে বলে। আমি আপুর পাশ হয়ে সালাম করতে গেলে আপু আমাকে ধরে তুলে বুকে টেনে নেয়। আজকে তুই এই অফিসের নতুন এমডি,
সব কিছু বুঝে নিয়ে নিজের মতো কাজ করবি। আর কোনো সমস্যা হলে আমাকে বলবি। আপু তুমি দোয়া করো আমি যেন তোমার নিজ হাতে করা সব কিছু ঠিক রাখতে পারি। আমার ভাই যে পারবে সেটা আমি জানি। আচ্ছা, তুই ম্যানেজার সাহেবের সাথে গিয়ে সব কিছু বুঝে নে। আমি বাসায় যাচ্ছি। বলে আপু আমার কপালে চুমু দিয়ে চলে যায়। আমি ম্যানেজার সাহেবের থেকে সব কিছু বুঝে নেই। দেখতে দেখতে কেটে যায় 3 মাস। আজও সাফির কোনো খবর পাইনি। কত জায়গায় যে খুঁজেছি, কিন্তু কোথাও নেই। ওর কোনো বন্ধুও নেই যে তার সাথে জিজ্ঞেস করব। হঠাৎ মনে হলো ও যে এতিমখানায় বড় হয়েছে সেখানে যাব। চলে আসি এতিমখানায়। ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারি কিছুদিন আগে এসেছিল, আর সাফির নাকি 10 লক্ষ টাকা দিয়ে গেছে। ম্যানেজারের থেকে অনেক কষ্টে সাফির ঠিকানা নেই। সাফি ঢাকা আছে। বাসায় এসে আম্মুকে বলি, আম্মু আমি ঢাকায় যাব, সাফি ঢাকা আছে। তোকে কে বললো সাফি ঢাকা আছে? সাফি যে এতিমখানায় বড় হয়েছে সেখান থেকে। কিন্তু ঢাকা কোথায় আছে সেটা জানবি কি করে? ধানমন্ডির 7 নাম্বার সেক্টর, 3 নাম্বার রোড, বাসা নাম্বার 103। ঠিক আছে, তোর আব্বুকে বলছি আজকেই ঢাকার টিকিট কাটতে। আজ আমার খুব খুশি লাগছে। 3 মাস পর আমি সাফিকে দেখতে পারবো। রুমে এসে একটা ব্যাগে কিছু জামা কাপড় নিয়ে নেই। আজকে আপুর বিয়ে। বাসা খুব সুন্দর করে সাজানো। আপু কলেজে পড়ার সময় শুভ ভাইয়ার সাথে সম্পর্ক হয়। শুভ ভাইয়া লেখাপড়া করার জন্য বাইরে চলে যায়। 1 মাস আগে দেশে এসেছে আর এসে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব দেয়। আব্বু কোনো আপত্তি করেনি। সকাল থেকেই কাজে বিজি। এখন প্রায় সন্ধ্যা। একবার এদিক তো আর একবার ওদিক। আপু আমার কাছে এসে বলে, ভাই তুই কিছু খেয়েছিস? সেই সকাল থেকে ছোটাছুটি করছিস। আপু খেয়েছি। তুমি এখনো রেডি হতে যাওনি যে? পার্লার থেকে মেয়েরা আসবে, রাস্তায় আছে। তোমার মুখটা এমন লাগছে কেন আপু? কিছু হয়েছে? তোকে আব্বুকে ছেড়ে চলে যাব, তাই মনটা কেমন করছে। হ্যাঁ পাগলি মেয়ে, মন খারাপ করার কিছুই নেই। তো শ্বশুরবাড়ি আর আমার বাড়ির দূরত্ব 30 মিনিটের রাস্তা। যখন ইচ্ছা হবে চলে আসবি। এবার ভাইয়ের বিয়ের ব্যবস্থা করো আব্বু। আমি চলে গেলে তোমাদের রান্না করে খাওয়াবে কে? ভাই তুই কাউকে ভালোবাসিস? কেউ থাকলে বল, আমরা গিয়ে কথা বলে আসবো। জয়, কেউ থাকলে বল। ছেলে মেয়েকে সুখে দেখে আমি মরতে চাই। কাউকে ভালোবাসিস? বাসে তো। আমাকে সাফি ভালোবাসে। কারো কণ্ঠ শুনে পেছনে তাকিয়ে দেখি আহানা, সাথে ওর আব্বু আম্মু। ওর আব্বুকে দেখে আমি তো আরও বেশি অবাক। আরে মিস্টার আরিফ চৌধুরী, আপনাকে এখানে দেখে খুব খুশি হলাম। আমি তো আপনাকে ইনভাইট করেছি, আপনি তো আসবেন না বলেছেন। আব্বু বলে মেয়ে নাকি কাউকে ভালোবাসে, আর মেয়ের জোড়াজোড়িতে আসতে বাধ্য হয়েছে, কিন্তু সেটা জয় সেটা জানতো না। তোমরা একে অপরকে আগে থেকে চিনো? জি আন্টি, আমরা একসাথে অনেক কাজ করেছি আর এখনও করছি। তুমি আগে আমার সাথে কথা বলো। কোথায় হারিয়ে গিয়েছিলে আমাকে কিছু না বলে? তোমাকে কত জায়গায় খুঁজেছি আর তুমি এখানে এসে লুকিয়ে আছো। লুকিয়ে কেন থাকবো? নিজের পরিবার খুঁজে পেয়েছি, আব্বু আপুকে খুঁজে পেয়েছি, নিজের বাড়িতে আছি। কিন্তু বাবা, আহানা তো বলেছিল তুমি এতিম। আমিও সেটাই জানতাম, কিন্তু এখানে আসার পর নিজের আব্বু আপুকে পেয়েছি। আমি এতিম না, আমার পরিচয় আছে, আর ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম। ও আব্বু আর আপুকে পেয়ে আমাকে ভুলে গেছো? আচ্ছা আপু, আপনি বলুন তো, একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করার পর মেয়েটা যদি ছেলেটাকে অপমান করার পর তার কাছে ক্ষমা চায়, তাহলে তাকে কি ক্ষমা করে আপন করে নেওয়া উচিত না? অবশ্যই উচিত। তুমি বুঝি আমার ভাইকে ভালোবাসো? ভালোবাসি বলেই তো সেই কুমিল্লা থেকে ঢাকা ছুটে এসেছি, এটা না জেনে সাফি আমাকে ভালোবাসে কিনা। ভাই আহানাকে আমার খুব পছন্দ হয়েছে। আগে কি হয়েছে আমি জানতে চাই না। আজ আমার আর শুভর বিয়ের সাথে তোর আর আহানারও বিয়ে হবে। আপু তুমি কি বলো? আমার তো বৌমাকে পছন্দ, আমিও রাজি। জয়, তুই কিছু বলবি? তোমরা যখন রাজি, আর কি, ডাকো কাজী। আহানা সবার সামনে আমাকে জড়িয়ে ধরবে এটা ভাবিনি। সবাই হাঁ করে তাকিয়ে আছে আহানার কাণ্ড দেখে। এই যে ভাবি, অনেক সময় পাবে জড়িয়ে ধরার, এখানে সবাই আছে।
আহানা আমাকে ছেড়ে আপুর গালে চুমু দিয়ে আপুকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ আমার লক্ষ্মী ননদিনী। আমি ভাইয়ের বড়, আর সবার সামনে এমন করলে সব সই তো হাসবে। এই মেয়ে লজ্জা শরম সব খেয়ে ফেলেছে, আমরা এখানে আছি ভুলেই গেছে। এতদিন পর ভালোবাসার মানুষকে পেয়ে আবেগে সব ভুলে গেছে। আমি আমার বরকে জড়িয়ে ধরেছি, লজ্জা পাবো কেন? তোমার ইচ্ছে হলে তুমিও তোমার বরকে জড়িয়ে ধরো, কে বারণ করেছে? বলেই আবার আমাকে জড়িয়ে ধরে। সবাই একসাথে হাসতে থাকে। একটু পর একসাথে 2 বিয়ে হবে। লেট না করে চলে আসুন। আসার সময় গিফট আনতে ভুলবেন না। আমাদের তো হ্যাপি এন্ডিং হলো, আপনাদের জীবনের খবর কি? হ্যাপি এন্ডিং নাকি স্যাড এন্ডিং কমেন্ট করে জানিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আকাশটা মেঘলা, তবুও বসে আছি কলেজের সামনে। আজকে তেমনভাবে কিছুই ভালো লাগছে না। হঠাৎ তাকিয়ে দেখি মিম। আবির, চল আমাদের বাড়িতে। কেন, কি হয়েছে? আপু তোকে যেতে বলেছে। তুই বলে আপুকে কালকে রাতে কি বলেছিস? এই শোন, আমি তোর বোনকে কিছুই বলিনি। আর আমি তোদের বাড়িতে কেন যাব? কথাগুলো আমি একটু ভয়ে ভয়ে বললাম। আসলে কালকে রাতে ওর বোনের সাথে ঝগড়া করেছি। আবির, তুই এত ভয়ে ভয়ে কথা বলছিস কেন? কই আমি ভয়ে ভয়ে কথা বলতেছি? এখন কি তুই যাবি না? না, আমার ক্লাস করতে হবে। আমি মোবাইলটা বের করে আপুকে কল দিতে লাগলাম। কিছুক্ষণ পর রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ মিম বলে। আপু, আবির আসবে না বলে। তুই ওর কাছে ফোনটা দে। কিছুক্ষণ পরে আমার কাছে ফোনটা দিল। হ্যালো বলতে না বলতেই ওপাশ থেকে গালাগালি শুরু করে দিল। এই শালা তুই আসবি না? আপু, তুমি আমাকে এইভাবে গালি দিতেছো কেন? তোর গালির গুষ্টি, আগে বল তুই আসবি না আমাদের বাড়িতে? না, আগেই আসতে চাইছিলাম, কিন্তু তুমি আমাকে গালি দিয়েছো, তাই আসবো না। আসবি না যখন আমি তোর বাড়িতে গিয়ে বলবো যে তুই আমাকে বিয়ে করে এখন শিকার পাচ্ছিস না। এই এই আপু, এটা কি ধরনের কথা? তুই আমাকে কালকে অনেক কিছু বলেছিস, সেটা আমি তোকে জিজ্ঞেস করব যে আমার ভুলটা কি ছিল। তুমি কালকে রাতে আমাকে অনেক কথাই বলছো। অত সব আমি কিছু শুনতে চাই না, এক্ষুনি তুই আমার কাছে এসে পড়। ফোন কাটার পরে ভয় পেয়ে গেলাম। এই মেয়ে আজ আমার উপরে অনেক চটে আছে। এই মিম, চল তোদের বাড়িতে যাব। আমি যেতে পারবো না, তুই একা একা যা। তোদের বাড়িতে একা একা যেতে পারবো না। না যেতে পারলে আমি কি করব? ধুরো, আর শোন, তোর বোন আমার সাথে এমন করে কেন? সেটা তো আমি কিছু বলতে পারি না, তোরাই ভালো বলতে পারিস। আমিও তো কিছু না। না বলতে পারলে বলা লাগবে না, এখন তুই আমাদের বাড়িতে চলে যা। কি আর করব, আমি ওকে কিছু না বলে আবারও ওদের বাড়ির দিকে হাঁটা শুরু করে দিলাম। এই মেয়ে আজকে আমাকে একা পেয়ে না জানি কি করে। যদি মেরে ফেলে তাহলে কি হবে? ধুর, ও কিছুই করবে না, কারণ ও তো অনেক ভালো। আমি ওদের বাড়িতে এসে পড়ি। এসেই কলিং বেল দিলাম। কিছুক্ষণ পরে লিজা আপু এসে দরজা খুলে দিল। ফোন করেছি কোন সময় আর এত দেরি করে এসেছিস কেন? কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটে হেঁটে এসেছি। এখন বলো কি বলবে? তোর সাথে আজকে বোঝাপড়া আছে, বুঝেছিস? এখন ভালো ভালো তো রুমে চল। না, রুমে যাব না, যা বলার এখনই বলো। আমি ওকে টেনে আমার রুমে নিয়ে যাই, তারপরে ওকে খাটে নিয়ে বসিয়ে দিলাম। এখন বল, কালকে রাতে তুই আমাকে ওসব কথা বলেছিস কেন? সরি, আর কোনোদিনও তোমাকে কিছু বলবো না। এতে কাজ হবে? ভুল যখন করেছিস তাই তোকে তো শাস্তি দিতেই হবে। সেই শাস্তি হলো তুই আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবি। এখন না, বিকেলে। ওকে বাই। আর হ্যাঁ, বিকেলে তোমাদের বাড়িতে আসবো। কই যাবি? হ্যাঁ, আর তো এত তাড়া কিসের? আমার মতো সুন্দরী মেয়ে কাছে বসে থাকতে ভালো লাগে না? তোমাকে সুন্দরী মনে হয়?
তুমি কোনোদিন আয়নাতে মৌকি দেখো নেই? এত বড় অপমান! আমি আমার রুমের কোলবালিশ নিয়ে ওকে মারা শুরু করে দিলাম। এই এই দেখো কি করছো, এত জোরে মেরো না। ও আমার হাতে মার খেয়ে খাটে শুয়ে পড়ে। এক সময় আমি ওর বুকে পড়ে যাই। দুজনে গড়াগড়ি খাচ্ছি আর ওকে মারছি। এই লিজা, আর মেরো না। তা বলে আমাকে আর এসব বলবি? না। কিছুক্ষণ পরে লিজার মারও থেমে গেল। মার খাবার পরে দেখি আমার সারা গায়ে তুলা আর তুলা। লিজা, এসব কি দেখেছো? ভালো হয়েছে। এখন তুই সব তুলা পরিষ্কার করে যাবি। কেন? তুলা তো তুমিই ফেলেছো, আমি পারবো না। তাহলে আজ আর কোথাও যেতে পারবি না। কিছুক্ষণ পরে দেখতে পেলাম ও আমার উপরে, তাই আমি ওকে ফেলে দিলাম। তুই আমাকে এইভাবে ফেলে দিলি কেন? তুমি আমার উপরে উঠেছিলে কেন? তাই তো এটা করলাম। তাতে কি হয়েছে শুনি? কিছু না আপু, এখন আমি যাই। কোথায় যাবি? হ্যাঁ, কলেজ তো আজকে যাবি না। আমার কাছে বসে থাকতে তোর ভালো লাগে না? আচ্ছা কি বলবা বলো। আবির, তুই কি কাউকে ভালোবাসিস? ধুর, আমি আবার কাকে ভালোবাসতে যাব? আরে আমি তো জন্মগত সিঙ্গেল, আর আমাকে তো কোনো মেয়েই পছন্দ করে না। চোখে সমস্যা হয়েছে তাই তো তুই কাছে জিনিস দেখতে পাস না। কই, আমি তো সবই ভালো করে দেখতে পাই। আর শোন, আমি জানি আমি যেন তোকে কোনো সময় না দেখি ফেসবুকে ইমোশনাল পোস্ট না দিতে। তোকে কি কোনো মেয়ে ছ্যাঁকা দিছে যার জন্য এই ধরনের পোস্ট করবি? দিলে সমস্যা কি শুনি? না দিলে সমস্যা কি? এই, তোমার সাথে আর কথা বলবো না, শুধু শুধু ফাও কথা বলো। ওকে যা তুই, তবে এসব কিছু ভালোভাবে পরিষ্কার করে যাবি। আমি পারবো না, এটা বলে দিলাম দৌড়। ওদের বাড়িতে আসলে আমাকে শুধু শুধু আটকে রাখে, কেন এটা করে তা বুঝি না। এখন আসুন পরিচয়টা দেয়া যাক। আমি আবির, এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। আর এতক্ষণ যার সাথে মারামারি করছিলাম সে হলো লিজা, আমার বান্ধবীর বোন। চেমরি 1 নম্বরের মিসকা শয়তান। আমার আর আমার বান্ধবীর সাথে অনেক ভালো একটা সম্পর্ক। ওদের বাড়িতে যেতে যেতে লিজার সাথে পরিচয় হয়। ও আমার থেকে 1 বছরের বড়। ও এবার অনার্স প্রথম বর্ষে পড়তেছে। আর কালকে রাতে কি হয়েছিল সেটা আপনাদেরকে বলি। আমি একটা স্যাড পোস্ট করলাম ফেসবুকে, তার জন্য ইনবক্সে যে কত কিছু বলেছে। আমিও ছেড়ে দেইনি, আমিও বলেছি। আপনারাই বলেন, স্যাড কিছু পোস্ট করা কি খারাপ? আর আমি ওটা পোস্ট করার পরে এত রেগে গিয়েছে কেন সেটাও আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি বাড়িতে এসে পড়ি, এসে আম্মুর বকা শুনলাম। আজকে ওর জন্য আমি বকা শুনলাম। চেমরি, ছাড়বো না তোকে। আমি কিছু খেলাম না, না খেয়েই শুয়ে পড়লাম। বিকেলবেলা কারো ফোন, আর ফোনটা বাজতেছে। তাকিয়ে দেখি যে লিজা কল দিয়েছে, তাই আমি দেখেও রিসিভ করলাম না। হঠাৎ বড় একটা SMS। শালা, তুই কল রিসিভ না করে আমি তোদের বাড়িতে এক্ষুনি আসছি, আর এসে অনেকগুলো বানিয়ে বানিয়ে বলবো। তুই বলছিস না যে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবি? SMS পড়া শেষ করতে না করতেই আবারও ওর কল, তাই রিসিভ করলাম। আই কুত্তা, কতগুলো কল দিছি আমি? আসলে আপু ঘুমিয়েছিলাম তাই। এখন তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আয়। আজকে না, কালকে তোমাকে ঘুরতে নিয়ে যাব। কি বললি? এই আমি এখনই আসতেছি। ফোনটা কেটে তারপরে কিছু খেয়ে নিলাম। তারপরেই ফ্রেশ হয়ে রওনা দিলাম ওদের বাড়ির দিকে। এই মেয়ে তো আমাকে জ্বালিয়ে খাবে। আমি ওর বাড়ির কাছে চলে আসি, তারপরে ওকে ডাক দিলাম। আবির, উপরে চলে আয়। আমি ওর রুমে চলে আসি, এসে দেখি ও সাজুগুজু করছে, তাই আমি পিছনেই বসে পড়ি। এর ভিতর আমার বান্ধবী আসলো। কি রে, আপুকে নিয়ে ঘুরতে যাবি আর আমরা কি বাদ নাকি? তুইও চল তাহলে। এর ভিতরে লিজা বলল। মিম, তোর আজকে যাওয়া লাগবে না, তুই অন্যদিন যাইস।
ও গেলে সমস্যাটা কি? না, যাবে না, বুঝেছিস? মিম আমার সাথে রাগ করে চলে গেল। বল, ওরা দুজনই আমার সাথে সারা দিনই রাগ করতে থাকে। ওদের রাগ দেখলে আমারই ভয় লাগে, কোন সময় আমাকে কি না কি করে ফেলে। ছোট বোনের চেয়েও বড় বোন অনেক রাগী। এই যে আপু, হয়েছে? হয়েছে, চল। লিজা অনেক সুন্দরভাবে সেজেছে, দেখতে সেই লাগতেছে, তবুও ওর কাছে সেটা প্রকাশ করলাম না। জানি মেয়েদের যদি রূপ নিয়ে কেউ প্রশংসা করে তাহলে এদের দাম বেড়ে যায়, তাই আমি কিছু বললাম না। অতঃপর দুজনেই বাইরে নেমে পড়ি। এই শোন, কোনো গাড়িতে যাব না, দুজনে হাঁটবো আর কথা বলতে বলতে যাব। ঠিক আছে। জানো লিজা আপু, তোমার জন্য আজকে মিম অনেক রাগ করেছে। ও শুধু আমাদের সাথেই যাইতে চেয়েছিল। না, ওকে নেওয়া ঠিক হবে না, তাই নেইনি। কেন? তোর কোনো জবাব আমি দিতে পারবো না। ঠিক আছে। আর শোনো, ভার্সিটিতে যাবে কবে? আর 1 সপ্তাহ আছি বাড়িতে, তারপরেই চলে যাব। ও, তাহলে ভালোই হবে। কেন? আমি তো অনেক ঝালাই। ওকে, তাহলে চলে যাচ্ছি, আর জ্বালাবো না। আমি বাড়ির দিকে ফিরে হাঁটা শুরু করে দিলাম। এমন সময় আবির আমার হাত টেনে ধরল। কি হলো? এমন করো কেন? তুমি চলে গেলে তো আমি অনেক মিস করব। জানি তুই আমাকে কি মিস করবি। ওকে আপু, এখন হাঁটো। দুজনে হাঁটতে হাঁটতে চলে আসি অনেক দূরে। হঠাৎ লিজা বলল, আবির, ওইখানে কিসের যেন অনুষ্ঠান হইতেছে, চল ওখানে যাব। চলো। এরপর অনুষ্ঠানে এসে পৌঁছালাম। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। হাঁটতে হাঁটতে আমি বললাম, আবির, আমাকে কাচের চুড়ি কিনে দিবি? আপু, তোর চুরি হাতে কাচের চুরি ভালো লাগবে না। অত সব আমি কিছু জানি না, তুই আমাকে কাচের চুড়ি কিনে দিবি তো দিবি। কি আর করব, ওকে চুরি কিনে দিলাম। এরপরে আবারও শুরু হলো। আবির, পুতুল আমার খুব পছন্দের, আমাকে একটা পুতুল কিনে দিবি না? আপু, তুই তো এখনো ছোট না যে তোকে পুতুল কিনে দিতে হবে। না, আমার লাগবে তো লাগবেই, দিবি কিনা? তাও না হলে কিন্তু আমি কান্না করে দিতে পারি। এই মেয়ের জন্য আজকে আর টাকা নিয়ে মনে হয় না বাড়িতে যেতে পারবো। আমি ওকে পুতুল কিনে দিলাম। এই আপু, এখন চলো, অনেক বেলা হয়ে গিয়েছে। জি না, এখন আমি অনেক কিছু খাবো, তারপরে বাড়িতে যাব। এমনিতেই বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এসেছি। খাবে তো, কিন্তু আমার কাছে টাকা নেই। আবির, তুই যে এত কিপটে কেন বলতো? একটু খাওয়াবি, তার জন্য এমন ভাবে কিপটেমি করা লাগে? আচ্ছা চলো, তোমাকে খাওয়াবো। আমরা চলে আসি হোটেলে। তারপরে অনেক কিছু অর্ডার দিলাম। খেয়ে দিয়ে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিলাম। আবিরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি আমার রুমে। কিরে আপু, আসতে পেরেছিস? আর এত সব কিনে দিল কে শুনি? কে আবার? আবির। তুই ভালোই, কিপ্টে শালার কাছ থেকে অনেক কিছু পেলি। আর ও তো আমাকে কোনোদিন 10 টাকার বাদামও কিনে খাওয়ায়নি। ভালো হয়েছে। আপু, তুই কি আবিরকে ভালোবাসিস? তা তুই বুঝলি কিভাবে? আগে বল, ভালোবাসিস কিনা? ওকে আমার সারা জীবনের সঙ্গী হিসেবে চাই। তুই আমাদের রিলেশনটা করিয়ে দিতে পারবি? আমি পারবো না। মনে আছে, তুই আজকে আমাকে ঘুরতে নিসনি। আচ্ছা, পরে তোকে নিব, এখন বলবি। কালকে তো শুক্রবার, ওকে আমাদের বাড়িতে ডাকিস, তারপর ওকে প্রপোজ করে দিবি। দূরও, আমার অনেক ভয় লাগে। আচ্ছা, দেখি তোর জন্য কি করতে পারি। তুই এখন রুম থেকে যা তো, অনেক ঘুম পাইছে। মিম চলে গেল। আমিও আবিরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। আমারও ওর দিকে ভার্সিটি ছুটি শেষ হয়ে আসতেছে। তাই আবিরকে আজ ফোন করে আমাদের বাড়িতে ডেকেছি। ওকে আজকে যেভাবেই হোক না কেন প্রপোজ করব। কিছুক্ষণ পরেও আমাদের বাড়িতে চলে আসলো। বাড়িতে আমার রুমে ঢুকিয়ে দরজা আটকিয়ে দিলাম। আপু, কি এমন বলবা যার জন্য দরজা লাগিয়ে দিলা?
আবির, আমাকে তুই ভালোবাসিস। তুই ভালো না বাসলে আমি তোকে অনেক ভালোবাসি। শোন, 2 দিন পরে চলে যাব, তাই আজকেই বলে দিলাম। আর শোন, তুই যদি অ্যাকসেপ্ট না করো তাহলে আমি শেষও হয়ে যেতে পারি। আপু, সবই তো তুমি একা একা বললা, তাহলে আমি বলবো কি? তুই শুধু হ্যাঁ বা না বলে দে। আমি না বলবো কেন, হ্যাঁই বলবো। তবে তুমি তো আমার বড়। একটু বড়তে কিছুই হয় না, এটা বলে ওকে জড়িয়ে ধরলাম। এই শোনো, আমি তো এখনো কিছু বলিনি, আর এখনই আমাকে আঠার মতো জড়িয়ে ধরছো কেন? তো ওর আর কিছু বলা লাগবে না, আমিও বুঝে গেছি যে তুইও আমাকে ভালোবাসিস। কেন? তুমি কি জ্যোতিষ চর্চা করো নাকি যে বুঝে গেছো? না, তবে তোর মুখটা অনেক হাসি হাসি, তাই বুঝে গেছি। ওরে আমার ট্যালেন্ট। এই ছাড়ো, বাড়িতে যাব। না শোনা, এখন আর একটু সময় এভাবে থাকতে চাই। শুধু আজকে না, সারা জীবন এইভাবেই থাকতে চাই। এইভাবে শুরু হলো আমাদের নতুন প্রেমের অধ্যায়। দোয়া করবেন আমাদের জন্য, সারা জীবন যেন একসাথেই বেঁচে থাকতে পারি।